নিশ্চয়ই আমার স্ক্রিনটা ভিজিবল, রাইট? হ্যাঁ স্যার। ওকে ওকে। ওকে, তো শুরু করা যাক। আইটিবিজি বলে যে ক্লাসটা রয়েছে, তো ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। ওকে, তো এর ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। লাস্টে যে জিটা রয়েছে আইটিবিজি, তো সেই জিটা ফর জেনারেল, হ্যাঁ জেনারেল ক্লাস, এটা জেনারেলের জন্য, মানে জেনারেল কোর্স এটা। আর এখানে তোমাদের পড়তে হবে 100 নম্বরের। থিওরি রয়েছে 50 নাম্বার এবং প্র্যাকটিক্যাল রয়েছে 50 নাম্বার। তো থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই করতে হবে এখানে। তো এই 50 নাম্বারের মধ্যে, থিওরি 50 নাম্বারের মধ্যে 10 নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে। ওকে, ওকে, তো 10 নাম্বার এখানে যে 50 নাম্বার থিওরি রয়েছে, 10 নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে। আর এখানে প্র্যাকটিক্যালে যে 50 নাম্বার রয়েছে সেখানেও 10 নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তাহলে 10 আর 10 টোটাল হচ্ছে 20 নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে। ওকে, আর সেমিস্টার এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 80-র উপরে। তো 40 নাম্বার থিওরি এবং 40 নাম্বার প্র্যাকটিক্যাল। তো এই হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন। তো মডিউল 1 যেটা রয়েছে টোটালি থিওরি, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস, পুরো থিওরি পার্ট, যেখানে 50 নাম্বার করতে হবে, ইন্টারনাল 10 এখানে দেয়াই রয়েছে, তো টোটাল 50 নাম্বার। এই পোর্শনটা হচ্ছে পুরো থিওরি পোর্শন। ওকে, তো এখানে যে ইউনিট রয়েছে, টোটাল ইউনিট রয়েছে 5টা। ওকে, থিওরিতেও ইউনিট রয়েছে 5টা এবং প্র্যাকটিক্যালেও ইউনিট রয়েছে 5টা। তো থিওরির যে ইউনিট রয়েছে, প্রথম ইউনিট 1 যেটা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস, এই জায়গাতে আমাদের পড়তে হবে ডেটা কি, ইনফরমেশন কি, ডেটা বা ইনফরমেশনের মধ্যে পার্থক্য কোথায়, এবং ইনফরমেশন সিস্টেম বা ডেটা প্রসেসিং সিস্টেম বা একটা বিজনেস চালাতে গেলে যে ডেটা প্রসেসিং সিস্টেম দরকার, সেই সিস্টেমগুলো কি কি। ওকে, তার অনেকগুলো ভাগ আমরা দেখবো এখানে। ওকে, তো অনেক ধরনের ডেটা প্রসেসিং সিস্টেম রয়েছে, যেমন কিছু এক্সাম্পল বলছে যে ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম, টিপিএস বলা হয়, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস, যেটা ডিসিশন সাপোর্ট সিস্টেম, ডিএসএস, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কেএমএস। এগুলোর বিভিন্ন এক্সাম্পল পড়বো, এটা কিভাবে কাজ করে সেগুলো দেখবো। ওকে, যেমন ধরো বিশাল বড় একটা কোম্পানি, তো তোমরা কমার্সে পড়ছো, তো বিশাল বড় বড় কোম্পানিতে চাকরি করার জন্যই বা নিজেরা কোম্পানি খোলার জন্যই, তো সেখানে একদম লোয়ার লেভেলে কিছু একটা কাজ হচ্ছে, সেটা উপর লেভেলে কি করে ডিসিশন নেবে। ধরো লোয়ার লেভেলে দরকার হচ্ছে স্যালারি একটু বেশি বাড়াতে হবে, তো ডিসিশনটা কে নেবে? তার উপরের লেভেল। ওকে, তো যার আন্ডারে কাজ করছে, তার উপরেও আবার ম্যানেজার রয়েছে, তার উপরে আবার সিইও রয়েছে, তার উপরে আবার হেড রয়েছে, এরকম কোম্পানির স্ট্রাকচার। তো কে ডিসিশনটা নেবে? যখনই কোনো ডিসিশন ফেল হবে তখন সে উপরের দিকে চাগিয়ে দেবে যে আমি এই ডিসিশনটা নিতে পারছি না। তো ডিসিশনটা কিভাবে নেওয়া হয়? এই ডেটা থেকেই তো ডিসিশন নেওয়া হয়, যে ডেটাই বলবে যে অ্যাকচুয়ালি স্যালারি বাড়ানো দরকার কি দরকার নয়, বা কোনো ডিসিশন বিজনেসের চালানোর জন্য কোনো ডিসিশন নেবো কি নেবো না, সেই সব ডিসিশনগুলো কিন্তু বিভিন্ন ডেটা প্রসেসিং সিস্টেমের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। তো এই সব জিনিসগুলো কিন্তু এই জায়গাতে আমরা পড়বো ইউনিট 1-এ। ওকে, ইউনিট 2-তে যেটা রয়েছে, যেটা হচ্ছে তোমার ডেটা অর্গানাইজেশন অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যে কোম্পানিতে যে ডেটাগুলো স্টোর হয় সেটা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে স্টোর হয়, যাতে কেউ না দেখতে পায়, সেই ডেটাটা হাই সিকিউর, এবং সেই ডেটাগুলোকে আমরা খুব কম সময়ের মধ্যে যেন সেই ডেটাগুলোকে তুলে নিতে পারি। মানে ধরো প্রচুর ডেটা রয়েছে, ধরো আধার কার্ড, তো আমাদের ইন্ডিয়াতে যতজন মানুষ রয়েছে সবার আধার কার্ড রয়েছে, তো বিশাল বড় একটা ডেটাবেস রয়েছে, কিন্তু যখনই আমরা আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করি সঙ্গে সঙ্গে রেজাল্টটা দিয়ে দেয়। তো এত ফাস্ট কিভাবে দিচ্ছে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে বলে। তো সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বলবো, কেন আমরা ওয়ার্ড এক্সেল এইসবে কেন ডেটা রাখবো না। ওকে, কেন এর জন্য ওরাকেলের মতো সফটওয়্যার ইউজ করতে হচ্ছে, মাই স্কুলের মতো সফটওয়্যার ইউজ করতে হচ্ছে।
তো সেই জিনিসগুলো আমরা দেখবো যে কেন আমরা ওয়ার্ড এক্সেলে ডেটা রাখবো না, কেন আমরা ওরাকেল ইউজ করব বা মাইএসকিউএল ইউজ করব, আর তাতে কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কিভাবে করব, কত ধরনের স্ট্রাকচারগুলো রয়েছে সেই সব নিয়ে। তারপরে বিগ ডেটা অ্যানালিসিস বলে একটা রয়েছে, এটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট বিগ ডেটা। তো সেই সব নিয়ে কিন্তু এই জায়গাতে আমরা পড়বো বিগ ডেটা অ্যানালিসিস। যদি কেউ রিসার্চ করতে চাও এই বিগ ডেটা অ্যানালিসিসে এখন প্রচুর রিসার্চ হচ্ছে, সেইগুলো করতে পারো। ওকে, ইউনিট 3 তে রয়েছে ইন্টারনেট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো আমরা তো জানি যে ইন্টারনেট কি, এগুলো বলার প্রয়োজন নয়, তোমরা জানো ইন্টারনেট কি, সেখানে কিভাবে তথ্য সার্চ করতে হয়, সেখানে তথ্য কিভাবে খুঁজে পাই, তো সেই সব সম্পর্কেই কিন্তু এখানে আমরা জানবো। ইন্টারনেট কি, ইন্ট্রানেট কি, এক্সট্রানেট কি, সেখানে বিভিন্ন টার্মিনোলজি রয়েছে, ইউআরএল কি, ডোমেন নেম সিস্টেম, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, আইপি অ্যাড্রেস, এই সব জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। বা অনেক সময় তোমরা শুনেছো যে এইচটিএমএল বা এক্সএমএল এইসব শুনেছো, সো সেই সব জিনিস নিয়ে এখানে পড়বো। ক্লাউড কম্পিউটিং কি, তারপরে বিভিন্ন হ্যাকিং কিভাবে হয়, হ্যাকারদের কাছ থেকে কিভাবে প্রোটেকশন নেব, কত ধরনের হ্যাকার রয়েছে, ইন্টারনেট অফ থিংস বলে এখন যেটা চলছে যে অটোমেটিক তোমার বিজনেসটা রান করবে, কাউকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। ইন্টারনেট অফ থিংস, বিভিন্ন সেন্সর দিয়ে ডেটা আসবে এবং সেই সেন্সর দিয়ে ডেটাগুলো গিয়ে কম্পিউটারে অটোমেটিক প্রসেস হবে এবং সেখান থেকে ডিসিশন নিতে সুবিধা হবে। তো সোশ্যাল নেটওয়ার্কিং এখানে রয়েছে, যে ইথিক্যাল ইস্যু, সোশ্যাল নেটওয়ার্কিং এ কি কি ইথিক্যাল ইস্যু রয়েছে, যে কি কি আমাদের শেয়ার করা দরকার, কি কি আমাদের শেয়ার করা যাবেই না একদম, সেই সব জিনিস নিয়ে আমরা ইউনিট 3 তে পড়বো। ইউনিট 4 এ রয়েছে সিকিউরিটি অ্যান্ড এনক্রিপশন, কিভাবে আমরা কোনো ফাইলকে সিকিউরিটি দেবো যাতে সেই ফাইলের তথ্য অন্য কেউ না দেখে নিতে পারে। কত ধরনের ভাইরাস রয়েছে, মানে ট্রোজান হর্স থেকে আরম্ভ করে ওয়ার্ম থেকে স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, মালওয়্যার, র্যানসমওয়্যার, বিভিন্ন ধরনের হ্যাকিং পদ্ধতি বা ভাইরাস রিলেটেড যে সব টার্মিনোলজি রয়েছে সেইগুলো সম্পর্কে জানবো। যেমন রয়েছে ফিশিং অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, শোল্ডার সার্ফিং অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক। তো অনেক ধরনের অ্যাটাক এখন হচ্ছে রিয়েলি। তো 86% আমরা দেখছি যে 86% এপ্রিল মাসের পর, 2020 এপ্রিল মাসের পর দেখছি 2000 ইয়েতে তোমার 86% সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে। তো সেই সাইবার ক্রাইম সম্পর্কে বলবো, কত ধরনের অ্যাটাক হতে পারে সেই সব সম্পর্কে বলবো, এবং এখানে কিভাবে মেশিনকে প্রোটেকশন দেবো তার জন্য অ্যান্টিভাইরাস, ফায়ার অয়েল, এই সব জিনিসগুলো কিন্তু এখানে পড়বো 4 নম্বর ইউনিটে। আর 5 নম্বর ইউনিটে বিভিন্ন ল, সাইবার যে ল রয়েছে এটা খুব নতুন, মানে আগে তো কম্পিউটার ছিল না, 2000-এর পরেই হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট এইসব প্রচুর প্রচলন হয়েছে। তো সেখানে যে ল গুলো রয়েছে, কি কি করলে বিপদ, কি কি করা যাবে না, আর কি কি করলে তার জন্য কি কি শাস্তি রয়েছে, হ্যাঁ, তো সেই সম্পর্কে এখানে কিছু সাইবার ক্রাইম রিলেটেড ল সেইগুলো এখানে পড়বো। তো এখানে পাশে মার্কস গুলো দেওয়াই রয়েছে, যে এখানে 6 মার্কস এখান থেকে আসবে, এখান থেকে 8 মার্কস, এখান থেকে 8 মার্কস, এখানে 10, এখানে 8, তো টোটাল হচ্ছে 50। তো টোটাল 50-র মধ্যে ওখান থেকে কেটে নাও যে 5টা টপিকে 2 করে বাদ দিয়ে দাও, তো সেইটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে। তার মানে এখান থেকে 2 বাদ দিলে 6 নাম্বার থাকবে, এখান থেকে থাকবে 8 নাম্বার। ওকে, তো এইভাবে হচ্ছে ইন্টারনাল এবং থিওরি পরীক্ষাটা হবে। এবার মডিউল 2টা হচ্ছে প্র্যাকটিক্যাল, সেম সাবজেক্ট নেম প্র্যাকটিক্যাল, সেখানেও 50 নাম্বার থাকবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 এবং 40 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যালের কিছু কোশ্চেন করতে দেওয়া হবে, যেগুলো প্রতিটা ইউনিট থেকেই তোমাকে করতে হবে, সেখানে মার্কস গুলো দেওয়াই রয়েছে এখানে। তো ইউনিট 1 যেটা ওয়ার্ড প্রসেসর, এটা সবাই জানো। ওয়ার্ড প্রসেসর মানে এমএস ওয়ার্ড যেটা, বা আমরা অনেক ধরনের ওয়ার্ড প্রসেসর রয়েছে, তোমার এমনি টেক্সট এডিটর রয়েছে, ওয়ার্ড প্যাড রয়েছে, তবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাই করাবো, হ্যাঁ, যেখানে তোমরা কমফোর্টেবল হবে আর পরে ভবিষ্যতে কাজেও লাগবে। ভবিষ্যতে কাজে লাগতে পারে ল্যাটেক্স বলে একটা রয়েছে, কিন্তু সেইটা এখানে যে সিলেবাস গুলো রয়েছে সেই ল্যাটেক্স এর কিছুই নেই, তো আমরা এমএস ওয়ার্ডটাই শিখবো। তো এমএস ওয়ার্ডে কিভাবে পিকচার ইনসার্ট করব, কিভাবে কোনো সিম্বল ইনসার্ট করব, কিভাবে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইনসার্ট করব, কিভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখব,
কিভাবে বর্ডার দেবো, কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করব, কিভাবে টেক্সটের ফরম্যাট চেঞ্জ করব, কিভাবে তোমার আইটেম লিখবো, বুলেট ওয়ার্ড কিভাবে লিখবো, টেবিল কি করে ইনসার্ট করব, টেবিলের কলম মার্জ করব কি করে, তোমার কিভাবে ইনসার্ট করব, কোনো পিকচারকে ইনসার্ট করব কিভাবে, তো সমস্ত কিছু এখানে, স্পেলিং চেক করব কি করে, বা রেফারেন্স, কোন একটা বই লিখছি তো সেখানে রেফারেন্স কিভাবে দেবো, হেডার বা ফুটার কোনো বইয়ের দেখবে উপরের দিকে বা নিচের দিকে যেগুলো লেখা হয়ে থাকে সেই হেডার ফুটার কি করে দেবো, ফুট নোট কি করে দেবো, ম্যাক্রো বলতে কি বোঝায়, হ্যাঁ ওয়ার্ডে ম্যাক্রো, সেই সব জিনিসগুলো এখানে থাকবে। তো ওয়ার্ড প্রসেসর থেকে যে কোনো একটা কাজ তোমাকে দেয়া হবে, এই যেগুলো বললাম সেইগুলোর মধ্যে থেকে একটা পড়বে, হয়তো টেবিল ইনসার্ট করতে দিতে পারে, বা একটা টেবিল বলে দিল সেই টেবিলটা হচ্ছে তোমাকে কম্পিউটারে করতে হতে পারে, বা হেডার ফুটার একটা দিতে হতে পারে। তো এইরকম ধরনের। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেখানে মেল মার্জ বলে একটা রয়েছে, তো সেই মেল মার্জ রয়েছে, সেই মেল মার্জ আর তোমার ইউআরএল, মানে কিছু ওয়ার্ডের মধ্যেই কিভাবে আমরা কোনো ইন্টারনেট লিঙ্ক দেবো সেইটাও কিন্তু এখানে থাকবে। আচ্ছা, ইউনিট 2 তে রয়েছে কি না প্রিপেয়ারিং প্রেজেন্টেশন, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমাকে যে কোনো টপিকের উপর স্লাইড বানাতে হবে, 5টার মতো স্লাইড বানাতে হবে। তো তোমরা যদি এমবিএ করে তোমরা এই কমার্সের পর যদি এমবিএ করো, বা তোমরা যদি এইচআর বা মার্কেটিং এইসব ডিপার্টমেন্টে থাকো, তাহলে ডেফিনেটলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা খুব দরকার পড়বে যখন পাবলিক স্পিকিং কিছু দেবে বা কোনো প্রেজেন্টেশন দেবে। তো আমরা ওয়ার্ডে দেখেছি সেখানে কোনো পিকচার ইনসার্ট করতে পারি, টেক্সট ইনসার্ট করতে পারি, কিন্তু সেখানে কি ভিডিও ইনসার্ট করতে পারি ওয়ার্ডে? না। সেখানে অডিও ইনসার্ট করতে পারি? না। তো ভিডিও অডিও ইনসার্ট করতে পারি না। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা যখন পাবলিকের কাছে কিছু জিনিস নিয়ে আমরা বলতে চাইবো, সেখানে কোনো ভিডিও থাকবে, সেখানে অডিও থাকবে, সেখানে গ্রাফিক্স থাকবে, সেখানে ক্লাস থাকবে, সেইগুলো কিন্তু সবই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করা সম্ভব। ওকে, তো সেখানে ডাইরেক্ট ইউটিউব লিঙ্কের কিন্তু লিঙ্কও কিন্তু আমরা পেস্ট করে দিতে পারি, যেখানে ইউটিউব ভিডিও চলবে। তো সেটা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্যে সম্ভব। তো এখানে আমরা যে কোনো টপিকের উপরে 5টা স্লাইড তৈরি করব। যেমন ধরো আমি বললাম কোভিড-19 নিয়ে 5টা স্লাইড তৈরি করো। ওকে, তো সেখানে স্লাইডগুলো তৈরি করতে হতে পারে। 3 নম্বর যেটা রয়েছে স্প্রেডশিট, সেটা হচ্ছে তোমার যেটা এক্সেল বলি। ওকে, তো ইউনিট 3 তে থাকবে এক্সেল, যেখানে এক্সেলের স্প্রেডশিট কি, ওয়ার্কশিট কি, সেল কি, ওকে, প্রতিটা সেলের অ্যাড্রেস, একটা ওয়ার্কশিটে কিছু কাজ করলাম সেটা অন্য ওয়ার্কশিটে কিভাবে কাজ হবে, বা তোমার একটা বিজনেস চালাতে গেলে একটা ওয়ার্কশিট কিভাবে তোমাকে হেল্প করতে পারে। ওকে, বা আমি একটা কলেজের মার্কশিট তৈরি করলাম, অটোমেটিক তৈরি হবে, ক্যালকুলেশন তৈরি হবে, এভারেজ কারা ফার্স্ট ক্লাস পেয়েছে সেইগুলো ভাবে ক্যালকুলেট হবে। আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারি, আমরা একটা হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারি। একটা হোটেলে একজন গেল, সে চেক ইন করলো, তারপরে কিছু অ্যাডভান্স দিল, তারপর চেক আউট করার সময় কত টাকা দিতে হবে তাকে অটোমেটিক ক্যালকুলেট হবে। তো সেই সব সিস্টেম কিন্তু আমরা বানাতে পারি স্প্রেডশিট। তো যে কোনো ছোটখাটো বিজনেস চালাতে গেলে স্প্রেডশিট জানলেই শুধু সেই বিজনেসটা তুমি রান করাতে পারবে এবং খুব কুইক ডিসিশন নিতে পারবে। সেখান থেকে বিভিন্ন সেখানে চার্ট তৈরি করতে পারবে, পাই চার্ট, বার চার্ট, এরকম ধরনের বিভিন্ন চার্ট তৈরি করতে পারবে। তারপর অনেক ধরনের এখানে স্প্রেডশিটের ফাংশন রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ সামিপ, এসকিউআরটি, সাবটোটাল। তো এখানে ইফ বলে ফাংশন রয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তোমরা স্ট্যাটিস্টিকে নিশ্চয়ই পড়েছো যে ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এভারেজ, ভেরিয়েশন, কোরিলেশন, তো সেইগুলো কিন্তু এই স্প্রেডশিটের সাহায্যে কিন্তু পসিবল। ওকে, তো এখানে একটা স্প্রেডশিট করতে হবে তোমাকে পরীক্ষায়। আর 4 নম্বর রয়েছে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো থিওরিতে যেটা দেখলে যে ওরাকেল বলে একটা ছিল, তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের মাইক্রোসফটেও রয়েছে, যেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস বলে থাকি। ওকে, তো ওরাকেলটা অনেক পাওয়ারফুল, মাইক্রোসফট অ্যাক্সেস অতটা পাওয়ারফুল নয়। তো বড় বড় বিজনেসের ক্ষেত্রে ওরাকেল ইউজ হয়ে থাকে। তো তোমরা এখানে ওরাকেলও শিখতে পারো, আর চাইলে তোমরা অ্যাক্সেসও শিখতে পারো। তো সেখানে কোন একটা বিজনেসের 3টে বা 4টে করে টেবিল থাকে, সেই টেবিলগুলো কিভাবে কানেক্ট থাকবে একটা টেবিলের সঙ্গে একটা টেবিল, সেই জিনিসগুলো এখানে শিখবে।
যেমন ধরো একটা কলেজের কিছু ডিপার্টমেন্ট রয়েছে, ধরো 5খানা ডিপার্টমেন্ট রয়েছে, তো একটা টেবিলের মধ্যে 5খানা ডিপার্টমেন্ট লিখে দিলাম, সেই ডিপার্টমেন্টে কতগুলো করে টিচার রয়েছে, সেই ডিপার্টমেন্টে কতগুলো করে বই রয়েছে, সে সব কিছু দিয়ে দিলাম, তো টেবিলটা রয়েছে। এবার যখন স্টুডেন্টরা ভর্তি হতে চাইবে তখন ওই টেবিলে যা ভ্যালু থাকবে সেই ডিপার্টমেন্টগুলোই সে দেখতে পাবে যখন ভর্তি হতে চাইবে। তো সেখানে সংস্কৃত বলে ডিপার্টমেন্ট নেই, সে কি সংস্কৃততে ভর্তি হতে পারবে না। তো যদি ডিপার্টমেন্টাল লিস্টে থাকে তাহলে অন্য টেবিলে দেখা যাবে। তাহলে দুটো টেবিলের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশন কিভাবে তৈরি করব সেইগুলো কিন্তু এখানে শিখতে হবে। তারপরে প্রাইমারি কি বলে, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আমরা কি দিয়ে সার্চ করব, আমরা কোনো একটা এমপ্লয়িকে কি দিয়ে সার্চ করব, কোনো একটা স্টুডেন্টকে কি দিয়ে সার্চ করব, সেই সার্চ কিটা কি, সেই প্রাইমারি কি, বা একটা টেবিলের সঙ্গে আর একটা টেবিল যখন একটা রিলেশন তৈরি করবে তো সেখানে একটা ফরেন কি দরকার, তো সেটা কিভাবে কাজ করে, তো সেইগুলো ডেটাবেস ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা শিখবো। আর লাস্টের যেটা রয়েছে 5 নম্বর যে ইউনিট রয়েছে প্র্যাকটিক্যালের, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং। তো ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখেছো বা বাগনান কলেজের ওয়েবসাইট দেখেছো, এই ওয়েবসাইটগুলোর যে ফ্রন্টে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু HTML দিয়ে তৈরি। ওকে, HTML তার সঙ্গে CSS আর তার সঙ্গে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো তোমাদের সিলেবাসে এখানে শুধু ক্যাসকেড স্টাইল শিটও রয়েছে সামান্য, CSS ওকে, আর জাভাস্ক্রিপ্টটা নেই, জাভাস্ক্রিপ্ট নেই। ওকে, তো সিএসএসটা সামান্য রয়েছে থাকবে, আর হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট নেই, বাকিটা HTML। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে পেজটা একটা ইন্টারনেটের মাধ্যমে অন্য জায়গায় যেতে পারে সেই রকম ওয়েব পেজ, মানে যেটা একটা জায়গা থেকে আর একটা জায়গাতে ভিজিট করতে পারে, এবং সেটা টোটালি ব্রাউজ করতে পারি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেটা কপি হবে না, এমনি ব্রাউজ করতে পারি না কপি করেই। যেমন কোনো একটা ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল যখন তোমরা দেখবে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে যাও, সেই ফাইলটা আগে তোমার মেশিনে চলে আসে, ডাউনলোড হয়ে যায়। তো এখানে HTML পেজগুলো হচ্ছে একটা ওয়েব পেজ, তো কোনো একটা সার্ভারে সেই পেজগুলো থাকবে এবং সেই সার্ভারের পেজগুলো তুমি যা রিকোয়েস্ট করছো সেই রিকোয়েস্ট অনুযায়ী সেই সার্ভারের পেজগুলো রান করবে এবং তার মধ্যে যা লেখা থাকবে সেই তথ্যগুলো তুমি দেখতে পাবে। তো ওয়েব পেজ বানানোর জন্য HTML আমরা শিখবো, এখানে সামান্য CSS শিখবো। তো এটা থেকে ওয়েবসাইট করা, অনেক অনেক ছেলে মেয়ে শুধু এইটা নিয়ে কেরিয়ার তৈরি করে ফেলে। তো যত তোমার ব্যাঙ্গালোর বা তোমার কলকাতাতেই ধরো যেসব সফটওয়্যার ইন্ডাস্ট্রি রয়েছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই জায়গাটার উপরেই কাজ করে। হ্যাঁ, HTML CSS এর উপরে কাজ করে। ওকে, কিছু জন রয়েছে যারা এইটার উপরে কাজ করে, শুধু এইটার উপরে কেরিয়ার দাঁড়িয়ে আছে। ওকে, তো শুধু ওরাকেল জানে আর কিছুই জানে না। তো তারাও কিন্তু বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। HTML যারা করে তারাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয়, এইদিকে বলা হচ্ছে ওয়েব ডেভেলপার, আর এইগুলোকে বলা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা সফিস্টিকেটেড ইউজার যারা, তো তারা হচ্ছে DBA কাজ করে। আর যারা হচ্ছে স্প্রেডশিট নিয়ে কাজ করে তারা হচ্ছে ছোটখাটো কোম্পানিতে যারা কম্পিউটার নিয়ে কম্পিউটারের যে লোক থাকে তারা এই জিনিসটা নিয়ে কাজ করে। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো আমি বললাম, যে কোনো মার্কেটিং বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা লাগে। আর ওয়ার্ড প্রসেস সব জায়গাতেই লাগবে, তোমার চিঠি চিঠি বানাতে, CV বানাতে, বা যে কোনো প্রোডাক্ট যখন কোম্পানিতে তৈরি হয় তার ম্যানুয়াল বানাতে ওয়ার্ডটা দরকার হয়। তো এই হচ্ছে টোটাল প্র্যাকটিক্যালের হিসাব, আর এই হচ্ছে টোটাল থিওরির হিসাব। এবার আমি মানে 3জন পড়াবে, আমি যেটা আমার উপরে যেটা ভার পড়েছে এই 3 নম্বর থেকে একদম 3, 4, 5। ওকে, এই 3, 4 এবং 5 নম্বর ইউনিট থিওরির। তো 3, 4, 5 নম্বর এই যে ইউনিট রয়েছে সেই ইউনিটটা কিন্তু আমি পড়াবো, 3, 4, 5 এই ইউনিটটা। তো আশা করছি সিলেবাসটা বুঝতে পেরেছ। যদি এই পর্যন্ত যতটুকু বললাম এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, বা তোমাদের ক্লিয়ার হয়নি এরকম ধরনের কিছু জিনিস যদি হয়। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? ওকে, তো আমি শুরু করি আমার পোর্শনটা। সনাতন, হ্যালো, শোনা যাচ্ছে?
হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে আচ্ছা তাহলে যেটা দরকার সেটা আমি এরপর পড়াই আচ্ছা তো ইউনিট 3 তে রয়েছে ইন্টারনেট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন তো এই ইন্টারনেট হ্যালো মিউট করে নে হ্যালো, হ্যালো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে তো ইউনিট 3 তে যেটা রয়েছে ইন্টারনেট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ওকে তো এইটা জানার আগে আমাদের কিছু জানতে হবে যে বেসিক নলেজ যেগুলো জানতে হবে ডেটা কমিউনিকেশন একটা ডেটা একটা জায়গা থেকে কিভাবে যায় কার মাধ্যম দিয়ে যায় সেইগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকলে এগুলো বোঝা যাবে না ওকে তো সেই জন্য আমি একটু তোমার আমি একটু থিওরিতে আসবো একটু অন্য ধরনের থিওরি ওকে তো আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার বেসটাকে ক্লিয়ার করবে যে কিভাবে অ্যাকচুয়ালি ডেটা এদিক ওদিক হয় ইন্টারনেটের মাধ্যমে ওকে তাহলে ইন্টারনেটটা খুব সোজা লাগবে নাহলে খুব জটিল জটিল লাগবে তো ফার্স্ট যেটা রয়েছে ডেটা কমিউনিকেশন তো ডেটা কমিউনিকেশন কি না ডেটা কমিউনিকেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে একজন সেন্ডার সেন্ড করবে ডেটা আর একজন রিসিভ করবে তো সেন্ডার সেন্ড করছে কোন একটা মেসেজ আর রিসিভার রিসিভ করবে এই যে প্রসেসটা এই প্রসেসটাকে আমরা বলছি ডেটা কমিউনিকেশন তো ডেটা কমিউনিকেশন ইজ দ্য প্রসেস where sender always sends the message and receiver always receives the message okay through a communication channel যেই চ্যানেলটাকে আমরা বলছি যে মিডিয়া কোনো একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে সেটা এয়ার মিডিয়া হতে পারে অথবা কোনো তারের সাহায্যে হতে পারে সেটা টুইস্টেড পেয়ার হতে পারে ফাইবার অপটিক্স হতে পারে বা অপটিক্যাল কেবিল যেটা বা যে কেবিল রয়েছে কোয়াক্সিয়াল কেবিল তো কোয়াক্সিয়াল কেবিল হতে পারে তার সাহায্যে একটা সেন্ডার এবং একটা রিসিভারের মধ্যে কানেকশন তৈরি হয় একজন সেন্ড করবে ডেটা একজন রিসিভ করবে তো কমিউনিকেশন হচ্ছে কি না ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং মেসেজ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট যে পয়েন্ট থেকে সেন্ড হচ্ছে সেটাকে আমরা বলছি সেন্ডার আর যে পয়েন্টে রিসিভ হচ্ছে সেটাকে আমরা বলছি রিসিভার কি না ভায়া ভায়া হচ্ছে ওয়্যারেবল তোমার কেবিল হতে পারে মানে ভায়া কোয়াক্সিয়াল কেবিল হতে পারে অথবা টুইস্টেড পেয়ার হতে পারে অথবা ফাইবার অপটিক্স হতে পারে অথবা এয়ার মিডিয়ামের মাধ্যম দিয়ে হতে পারে এবার কখন আমরা বলবো যে ডেটা কমিউনিকেশনটা তোমার এফেক্টিভ ধরো আমি যে এই ক্লাসটা নিচ্ছি যদি তোমাদের কাছে পৌঁছায় যদি অন্যরা যদি শুনতে পায় তোমরা যদি শুনতে না পাও তাহলে প্রপার ডেস্টিনেশনে আমাদের ডেটাটা যাচ্ছে না তাহলে ডেটা কমিউনিকেশন হচ্ছে না তো ডেলিভারি এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ডেলিভারি যে সেন্ড করছে মানে যাকে সেন্ড করা হচ্ছে যেন সেই জায়গাতেই পার্টিকুলার সেই অ্যাড্রেসেই যেন ডেলিভারি হয় তো যখনই কোনো ইন্টারনেটে আমি কোনো তথ্য পাবো বা কোনো একটা মেল কেউ একজনকে সেন্ড করেছে যেন পার্টিকুলার সেই অ্যাড্রেসেই পৌঁছায় অন্য যেন কোনো অ্যাড্রেসে না যায় তখন আমি বলবো এফেক্টিভ কমিউনিকেশন দ্বিতীয় বলছে অ্যাকুরেসি আমি যে ডেটাটা পাঠাচ্ছি সেই ডেটাটা যেন অ্যাকুরেট যায় ওকে তবেই আমি বলবো এফেক্টিভ কমিউনিকেশন আমি ধরো কাউকে বললাম তোকে 100 টাকা পাঠিয়েছি তার কাছে চলে গেল 1000 টাকা তাহলে কি ভুল জিনিস গেল ভুল তথ্যটা গেল তো সেই রকম যেন না হয় অ্যাকুরেট যেন যেটা আমি পাঠাচ্ছি সেইটাই যেন রিসিভ হয় 3 নম্বর হচ্ছে টাইমলিনেস টাইমলিনেস মানে আমি ধরো এখন ডেটাটা আমি এখন যে লেকচার দিচ্ছি সেটা যদি সন্ধ্যেবেলায় তোমাদের কাছে কানে পৌঁছায় তাহলে কি এফেক্টিভ কমিউনিকেশন হবে না তো আমি যখনই কোনো একটা মেসেজ সেন্ড করছি যে আমি পার্কে বসে আছি তুই এখানে চলে আয় সেইটা ধরো 4 ঘন্টা পরে তার কাছে রিসিভ হলো তাহলে কি সে যেতে পারবে না তো টাইমলিনেস যেন থাকে যখনই ডেটাটা পাঠাবো সঙ্গে সঙ্গেই যেন ডেটাটা রিসিভ হয়ে যায় তবেই আমি বলবো এফেক্টিভ কমিউনিকেশন 4 নম্বর বলছে জিটার জিটারটা কি না জিটার রেফার হচ্ছে কি না ভেরিয়েশন ইন দ্য প্যাকেট অ্যারাইভেল টাইম আমি একটা প্যাকেট সেন্ড করতে থাকছি মানে ধরো একটা বিশাল বড় একটা মেসেজ আমি সেন্ড করছি কাউকে বা বিশাল বড় একটা ফাইল সেন্ড করছি সেই ফাইলটা ছোট ছোট প্যাকেটে ভেঙে যায় এবং একটার প্যাকেটের পর আর একটা প্যাকেট তোমার সেন্ড হতে থাকে তো যেখানে রিসিভ হচ্ছে
সেখানেও কিন্তু ওই এক একটা প্যাকেট রিসিভ হতে থাকবে, তারপরের প্যাকেটটা রিসিভ হবে, তারপরের প্যাকেটটা রিসিভ হবে, এইভাবে রিসিভ হতে হবে। এবার ধরো আমার হাতে 10টা বল আছে আর একজনকে ছুঁড়ছি 10টা বল। আমি যেই স্পিডে ছুঁড়ছি, বলটা একটা বল ছুঁড়লাম, সে লুবলো। তারপরের যে বলটা আমি এত কুইক ছুঁড়ে দিলাম, সে কিন্তু অত কুইক রিসিভ করতে পারলো না। তাহলে বলগুলো কি সে ধরতে পারবে না, রিসিভার ধরতে পারবে না। সেই রকম আমরা যদি প্রচন্ড ফাস্ট কোনো ডেটা পাঠাই, রিসিভার যদি রিসিভ করার ক্ষমতা না থাকে সেই স্পিডে, তাহলে কি হচ্ছে, প্যাকেটগুলো লস হবে। তো সেইটাকেই আমরা বলছি জিটার, যে প্যাকেটের যে অ্যারাইভেল টাইম যেটা আছে, সেই যেন ভেরিয়েশনটা তোমার সেন্ডার এবং রিসিভারের ক্ষেত্রে যেন সেম হয় যখন আমরা কোনো একটা প্যাকেট সেন্ড করতে থাকবো। ওকে, তো এই 4টে পয়েন্ট হচ্ছে কি যেটা ডেটা কমিউনিকেশন এফেক্টিভ কিনা সেটা বোঝায়। তো একটা হচ্ছে ডেলিভারি, মানে কি বললাম, মানে যেখানে পাঠাচ্ছি সেখানেই যেন যায়। অ্যাকুরেসি মানে যা পাঠাচ্ছি সেইটাই যেন যায়। টাইমলিনেস মানে প্রপার টাইমে যেন যায়। আর জিটার হচ্ছে যে স্পিডে আমি পাঠাচ্ছি সেই স্পিডেই যেন সে রিসিভ করতে থাকে। তখন আমি বলবো এটা এফেক্টিভ কমিউনিকেশন। তাহলে বোঝা গেল যে ডেটা কমিউনিকেশন কি না, একটা প্রসেস যেখানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ডেটা যাচ্ছে এবং কোন একটা চ্যানেলের মাধ্যমে ডেটাটা যাচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলছি ডেটা কমিউনিকেশন। ওকে, তো এই ডেটা কমিউনিকেশনের এফেক্টিভনেসটাও বললাম। এই ডেটা কমিউনিকেশনে কি কি কম্পোনেন্ট রয়েছে, এই 5খানা কম্পোনেন্ট রয়েছে। তো একজন হচ্ছে সেন্ডার, মানে যে মেসেজটা ক্রিয়েট করে তাকে আমরা বলি সেন্ডার। ওকে, হু ক্রিয়েটস দ্য মেসেজ, যে ক্রিয়েট করে মেসেজটা, যে সেন্ড করে তাকে আমরা বলছি সেন্ডার। মিডিয়াম কি না, যার দ্বারা যে বয়ে নিয়ে যায় মেসেজটাকে, যে লিঙ্ক, যে চ্যানেল, ওকে, যে মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যম দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটাটা যাচ্ছে বা মেসেজটা যাচ্ছে, সেইটাকে আমরা বলছি মিডিয়াম। আর রিসিভার কি না, যেটা ডেস্টিনেশন, যে রিসিভ করবে মেসেজটা, ওকে, যে রিসিভ করবে মেসেজ সেইটাকে, তাকে আমরা বলছি রিসিভার। আর মেসেজ কি না, যেটা ট্রান্সফর্ম হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেটাকে আমরা বলছি মেসেজ, বা যেটাকে আমরা বলছি প্যাকেট। আর প্রোটোকল মানে এটা রুল রেগুলেশন। তো যদি রুল রেগুলেশন না থাকে তাহলে কিন্তু একটা জায়গাতে একটা মেসেজ কিন্তু যাবে না। যেমন আমি একটা প্যাকেটের মধ্যে একটা প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে কিছুটা ডেটা দিয়েছি, মানে একটা প্যাকেটের মধ্যে কি কি থাকে দেখো, যখন কোনো একটা সেন্ডার একটা মেসেজ সেন্ড করে আর একটা রিসিভার তখন মেসেজটা রিসিভ করে, সেই যে প্যাকেটের মধ্যে কি কি থাকে, এক হচ্ছে মেসেজ থাকবে, দুই হচ্ছে যে সেন্ড করেছে তার অ্যাড্রেস থাকবে, যে রিসিভ করবে তার অ্যাড্রেস থাকবে। যেমন হচ্ছে একটা লেটার, কেউ যদি একজনকে একটা হাই বলে মেসেজ করে একটা লেটার পাঠায় পোস্ট অফিসের মাধ্যমে, সেই লেটারের মধ্যে কি থাকবে, একটা মেসেজ তো থাকছেই, যে পাঠাচ্ছে তারও অ্যাড্রেস থাকবে, যে রিসিভ করছে তারও অ্যাড্রেস থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে কার্ডটাতে আমি লিখেছি সেই লেখাটা তো সবাই দেখে নিচ্ছে, কিন্তু আমাদের ইন্টারনেটে যে ডেটাটা পাঠানো হবে সেই ডেটাটা তো কেউ দেখতে পাবে না। তো তার জন্য সিকিউরিটি কোড থাকবে। ওকে, তো একটা প্যাকেটের মধ্যে তাহলে কি কি রইলো, এক হচ্ছে সেন্ডার অ্যাড্রেস, এক হচ্ছে রিসিভার অ্যাড্রেস, 2 নম্বর রিসিভার অ্যাড্রেস, 3 নম্বর হচ্ছে মেসেজ, 4 নম্বর হচ্ছে সিকিউরিটি কোড, যাতে কেউ না দেখে নিতে পারে, তার লিক করে সমস্ত ডেটা না কেউ চুরি করে নিতে পারে, তার জন্য সিকিউরিটি কোড। এবার সেন্ডার অ্যাড্রেস প্যাকেটের কোন জায়গায় থাকবে, প্রথমেও থাকতে পারে শেষেও থাকতে পারে। তো যদি আমি প্রথমে দিই, তারপরে মেসেজ দিলাম, আর লাস্টে রিসিভার অ্যাড্রেস দিলাম, আর মিডলের কোন একটা জায়গায় সিকিউরিটি কোডটা দিলাম। ওকে, তো ডেটা যখন রিসিভ করছে, সে ভাবছে যে প্রথমটা ডেটা, কিন্তু প্রথমটা তো অ্যাড্রেস ছিল। সে যদি বলে যে প্রথমটা ডেটা, তাহলে ভুল ডেটা সে রিসিভ করবে। সেই জন্য প্রোটোকল মানতে হবে, যে সেন্ড করছে এবং যে রিসিভ করছে দুজনকেই কিছু রুল মানতে হবে। এই রুল যারা ইন্টারনেটের মাধ্যমে ডেটা কমিউনিকেশন করাচ্ছে, সেই আইটিপিলি, ওকে, সেই আইটিপিলি ঠিক করে দেয় এই রুলটা কি হবে। ওকে, কত বিটের অ্যাড্রেস হবে, কত বিটের তোমার রিসিভার অ্যাড্রেস হবে, কত বিটের সেন্টার অ্যাড্রেস হবে, কত বিটের সিকিউরিটি কোড হবে, একটা প্যাকেটে কতই বা মেসেজ যাবে। তোমরা দেখেছো অনেক সময় যখন আমরা মেসেজ সেন্ড করি, দেখবে 60খানা ক্যারেক্টার যাচ্ছে। এই 60টা কে ঠিক করেছে? ওকে, এই 60টাকে কে ঠিক করেছে? 60খানা মেসেজ, তো 60খানা ক্যারেক্টারই মেসেজ যাবে। তো তুমি যদি 60খানা ক্যারেক্টারের বেশি ক্যারেক্টারের কোনো মেসেজ করো, তখন সেটা 2টো প্যাকেটে ভেঙে যাবে, বা তার থেকে বেশি হয়ে গেল সেটা 3টে 4টে প্যাকেটে ভেঙে যাবে। এবং প্যাকেটগুলোতে একটা প্যাকেট নাম্বার থাকবে 1 2 3 4 করে।
দেখবে কোনো কোনো সময় তোমার মেসেজ একটা রিসিভ করেছে, দেখবে মেসেজের শেষেরটা রিসিভ হয়েছে, তো 1 নম্বর এবং 2 নম্বর প্যাকেটটা হয়তো অন্য পাথ দিয়ে আসছে, অন্য একটা ইন্টারনেট কানেকশনের মাধ্যম দিয়ে আসছে, তো তোমার কাছে পৌঁছাতে দেরি হলো। দেখবে শেষের দিকের মেসেজের শেষের দিকের অংশটা আসছে, কোনো কোনো সময় দেখবে একটা মেসেজ আসছে, দেখবে শেষের দিকের অংশটা নেই, কিছুক্ষণ পরে সেটা আপডেট হয়ে যাচ্ছে। ধরো যখন প্যাকেটগুলো সেন্ড হচ্ছে, ধরো বাগনান কলেজ থেকে আমি যদি প্যাকেট সেন্ড করতে থাকি, কোনোটা কোলাঘাট দিয়ে কলকাতার দিকে যাবে, কোনোটা আবার উলুবেড়িয়া দিয়ে কলকাতার দিকে যাবে। তো প্রথম প্যাকেট যদি উলুবেড়িয়া দিয়ে কলকাতার দিকে যায়, তাহলে সে হয়তো আগে চলে গেল, তাহলে আগে সে চলে যাবে, তারপরেরটা দ্বিতীয় প্যাকেটটা গিয়ে আপডেট হবে। আবার কোনো সময় যে প্রথম প্যাকেটটা কোলাঘাটের উপর দিয়ে গেল, দ্বিতীয় প্যাকেটটা হচ্ছে উলুবেড়িয়ার উপর দিয়ে গেল, তো যে উলুবেড়িয়ার উপর দিয়ে গেছে সে শর্টেস্ট পাথ রয়েছে, তো সেখান থেকে আগে মেসেজের লাস্ট অংশটা রিসিভ হবে, তারপরে প্রথম দিকের অংশটা রিসিভ হবে। তো এই প্রোটোকলটা মানতে হবে, যে সেন্ডার বা রিসিভার কোনো ডেটা কমিউনিকেশন ঘটাচ্ছে, তাদের দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে যে আমি প্রথম দিকে অ্যাড্রেস রাখবো কি শেষের দিকে অ্যাড্রেস রাখবো, কত বিটের অ্যাড্রেস রাখবো, কত বিটের ডেটা রাখতে পারবো। তো সেই এগ্রিমেন্ট যেটা হচ্ছে ঠিক করে আইটিপিলি, ওকে। তো তার দ্বারা কিন্তু সেই প্রোটোকল, যেমন ধরো আমি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কথা বলি আর তোমরা যদি ফ্রেঞ্চ না জানো, তাহলে কি ডেটা কমিউনিকেশন হবে? হবে না। তো দুজনকেই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, আমি যেই ল্যাঙ্গুয়েজে বলবো সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদেরও জানতে হবে, বা তোমরা যেই ল্যাঙ্গুয়েজ জানবে সেই ল্যাঙ্গুয়েজেই যদি আমি কথা বলি, তাহলে ডেটা কমিউনিকেশনটা ঠিকঠাক হবে। তো তাহলে কি আমাদের কিছু একটা রুল মানতে হচ্ছে, ওকে। তো সেটাকে আমরা বলছি প্রোটোকল, তবেই কিন্তু ডেটা কমিউনিকেশন ঘটানো যাবে। তো এই হচ্ছে 5খানা কম্পোনেন্ট টু স্টাবলিশ দ্য ডেটা কমিউনিকেশন, ওকে। তো একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে এখানে, এই যে সেন্ডার কি করছে না, একটা মেসেজ সেন্ড করছে, রিসিভার সেই মেসেজ রিসিভ করছে, আর এই যে চ্যানেল বা মিডিয়াম সে হচ্ছে প্যাকেটটাকে বয়ে নিয়ে যাবে, আর মেসেজ যে নিজে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবে। তো এই হচ্ছে বেসিক এলিমেন্টস ফর ডেটা কমিউনিকেশন। তো এই পর্যন্ত বোঝা গেল ডেটা কমিউনিকেশন তাহলে কি, বোঝা গেল ডেটা কমিউনিকেশন কখন এফেক্টিভ সেই কন্ডিশন গুলো বোঝা গেল, ডেটা কমিউনিকেশনের যে 5খানা কম্পোনেন্ট সেইগুলো বোঝা গেল যে কিভাবে ডেটা কমিউনিকেশন হয়, কি কম্পোনেন্ট গুলো রয়েছে, ওকে। আর এরপরে যে দেখবো সেটা হচ্ছে মোডস বা ওয়ে অফ ডেটা ট্রান্সমিশন। তো 3 ধরনের ওয়ে রয়েছে ডেটা ট্রান্সমিশনে। সব সময় কি এরকম সেন্ডার অলওয়েজ সেন্ড করতে থাকবে আর রিসিভার অলওয়েজ রিসিভ করতে থাকবে? এরকম তো নয়। যেমন আমি কিবোর্ড দিয়ে যা টাইপ করছি সেটা কম্পিউটারে ডেটাটা যাচ্ছে, কম্পিউটার থেকে কি কিবোর্ডে ডেটা আসে না। আবার কম্পিউটার থেকে সবসময়ের জন্য প্রিন্টারের দিকেই ডেটা যায়, প্রিন্টার থেকে কি কম্পিউটারে ডেটা আসে না। তাহলে এই ধরনের কমিউনিকেশন গুলো কি ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে কিবোর্ড সবসময়ই ডেটা সেন্ড করতে থাকবে, কম্পিউটার রিসিভ করতে থাকবে, আবার কম্পিউটার সবসময় ডেটা সেন্ড করতে থাকবে, প্রিন্টার রিসিভ করতে থাকবে। এই ধরনের যে কমিউনিকেশন রয়েছে বা এই ধরনের যে মোড অফ ডেটা কমিউনিকেশন রয়েছে বা ডেটা ট্রান্সমিশন রয়েছে, এইটাকে আমরা বলি সিমপ্লেক্স মোড অফ ডেটা ট্রান্সমিশন, সিমপ্লেক্স। তো ওয়ান ওয়ে যে কমিউনিকেশন, মানে সেন্ডার অলওয়েজ সেন্ডস দ্য মেসেজ আর রিসিভার অলওয়েজ রিসিভ দ্য মেসেজ, এই ধরনের যে কমিউনিকেশন সেটাকে আমরা বলছি সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন। তো কম্পিউটার সেন্ড করছে ডেটা টু প্রিন্টার, এটা হচ্ছে একটা এক্সাম্পল, ওকে, সিমপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স কি বলছে না, তোমরা ওয়াকি টকি দেখেছো, ওয়াকি টকিতে কি হচ্ছে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। তো যখন সেন্ডার সেন্ড করছে তখন রিসিভার রিসিভ করছে, আবার রিসিভার আবার সেন্ড করবে, তখন যে সেন্ড করছিল সে আবার রিসিভার হয়ে যাবে। তো ধরো দুটো পুলিশের কাছে দুটো ওয়াকি টকি আছে, দুজনেই যদি বক বক করতে থাকে দেখবে যে বো করে একটা আওয়াজ হবে, কেউ শুনতে পাবে না। আবার দুজনেই যদি শুনতে থাকে তাহলে বলবে এটা কে কে শুনবে। তো ওইটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, মানে একজন দেখবে কিছু বললো যে এইদিকে প্রচন্ড ট্রাফিক জ্যাম আছে, ওভার, যখনই ওভার বলছে তার মানে কি ও এবার রিসিভার হয়ে যাচ্ছে। তখন যে রিসিভ করছিল যখনই দেখলো যে ওভার শুনলো, সে এবার কথাটা বলতে থাকলো, ঠিক আছে আমি এইদিকে ট্রাফিকটা খুলে দিচ্ছি, ওভার। হ্যাঁ, তো এই ওভার বলতে হয় এই কারণেই। সেই ধরনের যে কমিউনিকেশন সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন, মানে সেন্ডার মে বি এ রিসিভার, ওকে। এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি, সেন্ডার মে বি এ রিসিভার, সেন্ডার মানে সবসময়ের জন্য ডেটা সেন্ড করতে থাকবে নয়, সেন্ডারও কিন্তু রিসিভ করবে, কিন্তু নট অ্যাট দ্য সেম টাইম। সেন্ডার যখন সেট করছে তখনই রিসিভ করতে পারবে না, সেন্ডার যখন সেন্ড করবে রিসিভার তখন রিসিভ করবে, তারপরের সিচুয়েশনে রিসিভার ডেটা সেন্ড করতে থাকবে আর যে সেন্ডার ছিল সে রিসিভ করতে থাকবে, ওকে। তো কমিউনিকেশন যখন এরকম ধরনের হবে যে দুদিকেই হবে কমিউনিকেশন, কিন্তু নট অ্যাট দ্য সেম টাইম।
আর ফুল ডুপ্লেক্স হচ্ছে কি না, এটা হচ্ছে মোবাইল ফোনের যে টেলিকমিউনিকেশন, যে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, মানে দুজনেই বকবক করছে, দুজনেই শুনছে, এরকম ধরনের যে কমিউনিকেশন, মানে সেন্ডার সেন্ডও করতে পারবে আর মেসেজ রিসিভও করতে পারবে। তো তোমরা যখন টেলিফোনে কথা বলো, যে দুজনের মধ্যে ঝগড়া হলে দুজনেরই কথা শোনা যায়, তো ওয়াকি টকি হলে কিন্তু হতো না এটা। তো সেখানে সেন্ডার সবসময় সেন্ড করছে ডেটা, আবার রিসিভও করছে অ্যাট এ টাইম। তো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো 3 ওয়েজ অফ ডেটা কমিউনিকেশন, যেটা হচ্ছে সিমপ্লেক্স মোড, হিয়ার দ্য কমিউনিকেশন টেক প্লেস অ্যাট ওয়ান এন্ড, here sender always sends the message and receiver always receive the message. Example হচ্ছে computer to computer sends the data to the printer. Half duplex হচ্ছে কি না, where communication take place at both direction but not at the same time. Example হচ্ছে walkie talkie. আর full duplex হচ্ছে communication can take place at either end at the same time. Example telecommunication. Okay, তো mode or ways of data communication বোঝা গেছে। এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে বলো। কোনো কোশ্চেন নেই? কি কোনো কোশ্চেন নেই? না স্যার, ঠিক আছে। সব কি করে বুঝতে পেরে যাচ্ছি? এটা কম্পিউটার সায়েন্সের জিনিস। এই প্রথম হ্যাঁ ক্লাসে স্যার, সব বুঝতে পেরে গেলে তাহলে কি করে হবে? হ্যাঁ, কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, সবারই কি তাই? কার কার ছিল? আমার ছিল। আচ্ছা। তো আর বাকিদের ক্ষেত্রে? সনাতন ঘুমিয়ে পড়েছিস নাকি? সনাতন মানে জয়েন করে ঘুমিয়ে পড়ছিস? জয়েন করে হয়তো চলে গেছে কোথাও। এরকমও কি তোদের হয় নাকি? আচ্ছা ঠিক আছে। আর বাকিদের কোনো কোশ্চেন নেই? হাসিবা পারভিন, না বুঝতে পারলে আমাকে বলবে, যে কোনো সময় যদি বুঝতে না পারো আমাকে বলবে। ওকে, আচ্ছা এরপরে যেটা প্রোটোকল অ্যান্ড স্ট্যান্ডার্ড, এটা সম্পর্কে অত জানতে হবে না। প্রোটোকল স্ট্যান্ডার্ড, আমি প্রোটোকল যেটা বলেছি ওইটুকু জানলেই হবে, যে রুল রেগুলেশন সেটা জানলেই হবে। আমি নোটটা দিয়ে দেবো, হ্যাঁ ফাইনাল নোট আমি একটা দিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে এগুলো জানার দরকার নেই। ওকে, ওকে। আচ্ছা, এরপর আসছি নেটওয়ার্কিং। তো কম্পিউটারে নেটওয়ার্কিং মানে বুঝতেই পারছো যে যেখানে বিভিন্ন যে নোড, মানে কম্পিউটারগুলোকে আমরা নোড বলছি, তো বিভিন্ন নোড সেগুলো নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে। ওকে, তো যখন দুটো অথবা তার বেশি সংখ্যক কম্পিউটার নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য বিভিন্ন কানেক্টিং ডিভাইসের দ্বারা কানেক্টেড হয়, সেইটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, তো অনেকগুলো কম্পিউটার রয়েছে, তারা নিজেদের মধ্যে বিভিন্ন ওয়াইফাইয়ের মাধ্যমে হোক বা তোমার ওয়্যার যে কানেকশন রয়েছে সেই তোমার ওয়েক্সেল কেবিল হোক বা টুইস্টেড পেয়ার হোক, এই বিভিন্ন মিডিয়ামের দ্বারা কানেক্টেড থাকে নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য। এই যে নেটওয়ার্কটাকে, সেটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, পপুলার এক্সাম যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট আমরা বলতে পারি। তো ইন্টারনেট হচ্ছে কি একটা কম্পিউটার নেটওয়ার্কের একটা এক্সাম্পল। তো কম্পিউটার নেটওয়ার্কে যেটা বললাম যে মিনিমাম দুটো কম্পিউটার হতে হবে, ওকে, বা তার বেশি সংখ্যক কম্পিউটার নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য বিভিন্ন মিডিয়ামের দ্বারা কানেক্টেড হয়ে থাকে। ওকে, বিভিন্ন লিঙ্কের দ্বারা কানেক্টেড থাকে, সেটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলছি। কেন আমরা এটা করতে গেলাম, অ্যাডভান্টেজটা কি কি রয়েছে? এক হচ্ছে ফাইল শেয়ারিং, আমরা ফাইলকে শেয়ার করতে পারি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কম্পিউটারের মাধ্যমে। পেন ড্রাইভের মাধ্যমে আমরা অনেক বিশাল বড় ফাইলকে আমরা সেন্ড করতে পারবো না,
ওকে। তো সেখানে স্টোর করতে পারবো না। তো একদম একটা ডাইরেক্ট কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে কিন্তু ফাইল শেয়ারিং পসিবল। 2 নম্বর হচ্ছে সিকিউর। এই যে ফাইল শেয়ারিংটা হয়, এটা কিন্তু বিভিন্ন কম্পিউটার মানে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমেই ঘটে, কিন্তু কেউ সেটা দেখতে পাবে না, সেই ফাইলটা দেখতে পাবে না, বা সেই ফাইলের কিছু অংশ সে পড়তে পারবে না। তো এটা হচ্ছে সিকিউরিটি রয়েছে এর মধ্যে। তো কম্পিউটার নেটওয়ার্কে যে ডেটা ট্রান্সমিট হয় সেটা সিকিউর রয়েছে। 3 নম্বর হচ্ছে রিসোর্স শেয়ারিং। একটা ধরো একটা অফিসেতে একটাই দামি প্রিন্টার রয়েছে আর 10খানা কম্পিউটার রয়েছে। তো সমস্ত কম্পিউটার থেকে একটা প্রিন্টার দিয়েই কিন্তু প্রিন্ট হওয়া সম্ভব। তো রিসোর্সকে আমরা শেয়ার করছি। রিসোর্স মানে হচ্ছে তোমার প্রিন্টারকে বলছি, রিসোর্স মানে তোমার কম্পিউটার মেমোরিও হতে পারে, যে একটা কম্পিউটারে প্রচুর মেমোরি রয়েছে। তো যদি ইন্টার কানেক্টেড থাকে সব কম্পিউটার গুলো, তাহলে বিশাল বড় বড় ফাইলগুলো সেই কম্পিউটারে রাখা হবে। তো রিসোর্সকে শেয়ার করতে পারি। বা অনেক সময় এরকম ধরনের যে একটা বিশাল বড় কম্পিউটার কিনলাম, বিশাল বড় কম্পিউটার মানে অনেক দামি, বিশাল দামি প্রসেসর রয়েছে, সে প্রচন্ড ফাস্ট কাজ করে। তো যখন সেরকম ধরনের কোনো কাজ হবে, তখন সেই প্রসেসরটাকে শেয়ার করব। তো এখানে কম্পিউটারের রিসোর্স বলতে গেলে কম্পিউটারের প্রসেসর হতে পারে, কম্পিউটারের মেমোরি হতে পারে, প্রিন্টার হতে পারে, স্ক্যানার হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, সেইগুলোকে আমরা শেয়ার করতে পারি। তো রিসোর্স শেয়ারিং পসিবল এই কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে। তো এই রিসোর্স শেয়ারিং পসিবল বলেই কিন্তু এখন ক্লাউড কম্পিউটিং আছে। তো ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে যেখানে ধরো তোমার ছোট্ট একটা ল্যাপটপ রয়েছে, তাতে বিশাল বড় বড় কাজ হচ্ছে না। তুমি যদি ক্লাউডে গিয়ে রান করো, ক্লাউডে বড় বড় প্রসেসর রয়েছে, ওকে, মানে ক্লাউড মানে কিছুই নয়, ইন্টারনেটের মধ্যে বিশাল বড় বড় কম্পিউটার রয়েছে, তুমি সেই কম্পিউটারগুলোকে ইউটিলাইজ করতে পারো, বা সেখানে অনেক বড় বড় মেমোরি রয়েছে, সেই মেমোরিগুলোকে ইউজ করতে পারো। যেমন গুগল ক্লাউড তোমরা অনেকেই ইউজ করে থাকো, তোমাদের ফাইলগুলো দেখবে গুগল ড্রাইভে সেভ করে রেখেছো। গুগল ড্রাইভে কি, এটা একটা ক্লাউড কম্পিউটিং কনসেপ্ট। তো ক্লাউড কম্পিউটিং এর সেখানে অনেক বড় হার্ড ডিস্ক রয়েছে, সেই হার্ড ডিস্কটা তুমি শেয়ার করছো, তো ইন্টারনেট আছে বলেই সেটা পসিবল। তো রিসোর্স শেয়ারিংটা পসিবল। তো কমিউনিকেশন করতে পারছি সঙ্গে সঙ্গে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, এইসব যে টুইটার, এইসব যে করছি, এই যে কমিউনিকেশন বা ইমেল সেন্ড করছি, এটা কি সমস্ত কম্পিউটার গুলো নিজেদের মধ্যে কানেক্টেড রয়েছে বলেই তো করতে পারছি। সরি। তো এইভাবে কিন্তু আমরা কমিউনিকেশনও করতে পারি। তারপর বলছে ফ্লেক্সিবল অ্যাক্সেস, মানে খুব মানে কোনো জটিলতাই নেই এখানে। মানে তুমি যা সার্চ করবে, যে কোনো ফাইল সেটা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সেটা পেয়ে যেতে পারে, কোনো জটিলতাই নেই। তো ওয়ার্ক গ্রুপ কম্পিউটিং, ওয়ার্ক গ্রুপ কম্পিউটিং মানে নেটওয়ার্ক আছে বলেই বিভিন্ন মানে এমপ্লয়িরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে সেখানে একটা কাজ করছে। যেমন ধরো একটা একটা তোমার কোম্পানি রয়েছে, যেখানে কি হয় না, কাস্টমার কেয়ারের জন্য, মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং এর জন্য, বিপিও। তো বিপিও তে কি হচ্ছে না, কিছু জন আছে যে বার্জার যে কালার রয়েছে, সেই কালারের যত কাস্টমারকে তারা হ্যান্ডেল করছে। কিছু জন আছে ভোডাফোনে কাস্টমার কেয়ারকে হ্যান্ডেল করছে। কিছু জন আছে এয়ারটেলে যে নেট রয়েছে তারা হ্যান্ডেল করছে। তো সবার জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক কিন্তু তৈরি করছে, যে একজন যদি কল রিসিভ করতে না পারে তাহলে অন্য জনের কাছে চলে যাচ্ছে। তো এই ওয়ার্ক গ্রুপ কম্পিউটিং কিন্তু পসিবল নেটওয়ার্ক আছে বলেই, ইন্টারনেট টেকনোলজি আছে বলেই, কম্পিউটার নেটওয়ার্ক আছে বলেই। এরর রিডাকশন এন্ড ইমপ্রুভ কনসিস্টেন্সি। তো ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন যে এরর রিডাকশন মেথড, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যখন ডেটা যায়, ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা চিনির বস্তা গেল, যতটুকু চিনির বস্তা পাঠানো হচ্ছে ততটুকুই কি রিসিভ হয় না, সেখানে লস হয়। যতই সিকিউরিটি দিয়ে নিয়ে যাও, সামান্য হলেও লস হয়ে যাবে। তো ডেটাতে যখন আমরা কোনো একটা ডেটা পাঠাচ্ছি, তো অন্য জায়গায় যখন যাচ্ছে, সেই ডেটাটা কি লস হয় না? হ্যাঁ, লস হয়। কিন্তু এমন কিছু লস হয় যেটা যেটা কিন্তু খুব একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে না। যেমন ধরো একটা অরিজিনাল একটা এইচডি ভিডিও তুমি যদি ডাউনলোড করো, সেখানে কিন্তু কোয়ালিটি ড্রপ করবে। ওকে, তো এমন ভাবে ড্রপ করবে যে তুমি কিন্তু বুঝতে পারবে না। ওকে, তো সেই যে এরর ডিটেকশন, একটা এরর ডিটেক্ট করার পদ্ধতি রয়েছে, যে একটা জায়গা থেকে যখন একটা জায়গায় ডেটা যাচ্ছে, সেখানে এরর ডিটেক্ট করা হয় যে আদৌ যে ডেটাটা গেল সেটা কি সত্যি কারেক্ট ডেটা। সেটাকে ডিটেক্ট করার পর এরর রিকভারি করার একটা মেকানিজম রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমরা রিকভারিও করে নিতে পারি। তো এইটা কিন্তু ইন্টারনেটের মধ্যে রয়েছে, যার সাহায্যে আমরা এরর ফ্রি মেসেজ সবসময় পেয়ে থাকি। কেউ যদি এরকম বলে হ্যালো হাউ আর ইউ, তো এরকম নয় যে বাই বাই এরকম ট্রান্সলেট হয়ে যাচ্ছে।
তো এরকম তো হয় না। তুমি কি কাউকে হাই বলে মেসেজ পাঠালে তার কাছে কি হ্যালো চলে যায় কখনো? হয় না তো। তো এটার কারণটা হচ্ছে কি, এই যে মেকানিজম গুলো রয়েছে, এরর কারেক্টিং মেকানিজম, যদিও এরর মেসেজ যদিও চলে যায়, যখনই ডিটেক্ট হবে তখনই কিন্তু আবার রিসেন্ড হবে মেসেজটা। সেই রকম যদি এফেক্টেড হয় তাহলে রিসেন্ড হবে, আর যদি সামান্য এফেক্টেড হয় তাহলে ওখানেই কিন্তু এরর রিকভারিটা করে নিয়ে অরিজিনাল মেসেজটাকে সেন্ড করবে। তো এই সবের জন্যই কিন্তু আমরা ইন্টারনেট, এইগুলো হচ্ছে তোমার কম্পিউটার নেটওয়ার্কের অ্যাডভান্টেজ রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ কি না, এক্সট্রা কস্ট, এত তার বিছাতে হচ্ছে, অনেক ডিভাইস লাগছে, কানেক্টর লাগছে, ওয়াইফাই লাগছে, তোমার রাউটার লাগছে, এইসব জিনিসগুলো লাগছে। আর যদি কোনো কমিউনিকেশন লিংক ব্রেক করে যায় তাহলে কিন্তু আর কমিউনিকেশন করা সম্ভব নয়। ওকে, তো আমি ভাবছি যে আজকে তোমাদের সঙ্গে ক্লাস করব, হঠাৎ করে দেখছি ইন্টারনেট চলে গেল, তাহলে কি পসিবল নয়? তো আমি ভেবে আছি যদি একটা ইন্টারনেটে এই কাজটা করব আর লিঙ্কটা ফেলিউর হয়ে গেল, তো আর কিছু কাজ করা যাবে না। তো এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো দুটো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, একটা হচ্ছে মেনটেন করা, নেটওয়ার্কটাকে পুরো মেনটেন করার জন্য প্রচুর কস্ট লাগে, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে কি, যদি কমিউনিকেশন লিঙ্ক কেটে যায়, আমফানের মতো ঝড়েতে তোমার 10 দিন ইন্টারনেট ছিল না, তো কেউ তো কমিউনিকেট করতে পারছে না, যাদের লাইন কানেকশনের কোনো ক্লাসও নিতে পারছে না। তো এই সমস্যাগুলো হতে পারে, এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ কম্পিউটার নেটওয়ার্কে। তাহলে ইন্টারনেট হচ্ছে কি না, ইন্টারনেট হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক, বা সেটা কি ধরনের কম্পিউটার নেটওয়ার্ক সেটা জানতে গেলে এই জিনিসটা জানতে হবে। ওকে, তো প্যান, ল্যান, ম্যান, ওয়ান, তো এইগুলো অনেকেই জানে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি, বা লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি, বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি। শুধু এইটুকু জেনে রাখো, ইন্টারনেট হচ্ছে একটা ওয়ান টাইপ নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, আমি এর পরের দিন এই কম্পিউটার নেটওয়ার্কের যে যত ধরন রয়েছে সেই ধরনগুলো নিয়ে আমি বলবো, তার সঙ্গে এবার ইন্টারনেটে ঢুকে যাব। এই পর্যন্ত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা, নামগুলো এক এক করে নামগুলো বলবে তোমাদের। এক এক করে তোমাদের নামগুলো বলবে। রাহুল পাল। রাহুল পাল, হুম, ওকে, একটু এক এক করে বলবে। হ্যাঁ, আচ্ছা, রাহুল পাল। হ্যাঁ স্যার, PAUL হবে। ওকে, PAUL। মৌসুমী মাইতি। ওকে, হাসিবা পারভিন। হাসিবা। স্যার আই হবে, স্যার মাইতি আই হবে। ওকে, তারপর কি? হাসিবা পারভিন। হ্যাঁ, স্যার সনাতন দে। সনাতন দে। স্যার শুভঙ্কর রানা। হুম, স্যার সায়ন মুন্সি। নেক্সট। কেউ বাকি রইলি? না স্যার। ওকে, বাকিরা মনে হচ্ছে চলে গেছে না? আরো কিছুজন ছিল দেখলাম, 10, 11, 11 জন, 11 জন ছিল, আরো 2 জন ছিল। ওকে, তো কোনো কোশ্চেন আছে কিনা বল। ডেটা কমিউনিকেশন বা এফেক্টিভনেস অফ ডেটা কমিউনিকেশন, বা 3 ধরনের যে ওয়ে রয়েছে, ওয়ান ওয়ে সিমপ্লেক্স মোড, ওয়াকি টকিতে মানে হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স মোড, যেটা দুদিকেই আমরা কথা বলতে পাচ্ছি। যদি কোনো কোশ্চেন থাকে বল। নেই? তাহলে এখানেই শেষ করি ক্লাস। যদি কোনো কোশ্চেন থাকে বল, 5 মিনিট কোশ্চেন সেশনের জন্য রাখছি। স্যার সিমপ্লেক্সটা একটু বলবেন। সিমপ্লেক্স মানে এই যে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা যাচ্ছে, কম্পিউটার থেকে কি কিবোর্ডে ডেটা আসে না, তো এইটা হচ্ছে ওয়ান ওয়ে ডেটা কমিউনিকেশন, মানে when the communication take place at one direction, that is called simplex mode. ওকে, তো সিমপ্লেক্স মোডে হচ্ছে একদিকে ডেটা কমিউনিকেশন হবে।
ওকে, যেমন কম্পিউটার থেকে প্রিন্টারের দিকে যখন ডেটা যায় তখন কম্পিউটার থেকে সারাক্ষণই তো প্রিন্টারের দিকে যায়, তাহলে সেন্ডার কে না কম্পিউটার, আর রিসিভার কে না প্রিন্টার। তো এই ধরনের যে কমিউনিকেশন সেটা সিমপ্লেক্স মোড। আর ওয়াকি টকি হচ্ছে কি, এ যখন কথা বলবে ও শুনতে পাবে, ও যখন কথা বলবে এ শুনতে পাবে, দুজনে একসঙ্গে কিন্তু করতে পারবে না। তো সেই ধরনের যে কমিউনিকেশন সেটাকে আমরা বলছি হাফ ডুপ্লেক্স। ওকে, আর ফুল ডুপ্লেক্স বা শুধু ডুপ্লেক্স যদি বলি সেটাকে ফুল ডুপ্লেক্সই বলে। যেমন টেলিফোনে আমরা কথা বলি, তো তোরা যখন বন্ধুদের সঙ্গে ঝগড়া করিস, তুইও বলছিস সেও বলছে, তুইও শুনছিস সেও শুনছে, তো এই ধরনের কমিউনিকেশনটাকে আমরা বলছি ফুল ডুপ্লেক্স বা শুধু ডুপ্লেক্স। আচ্ছা আচ্ছা, আমাদের কি কি মিডিয়া আমরা দেখেছি যখন ডেটা কমিউনিকেশন হয়, কি কি মিডিয়া দিয়ে হয়। ধরো আমরা যে টেলিফোন ফোন ইউজ করছি, তো আমাদের ডেটাগুলো কিভাবে যাচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গা। ওকে, তো ধর তোর কোশ্চেন নেই, তাহলে আমি একটুখানি এটা নিয়েই বলি। ওকে, ধর এটা হচ্ছে একটা পৃথিবী, ধর এটা হচ্ছে একটা পৃথিবী, আর এখানে হচ্ছে এইগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে টাওয়ার, এইগুলো হচ্ছে টাওয়ার, ভোডাফোনের টাওয়ার, এয়ারটেলের, জিওর টাওয়ার এগুলো। আর এই অংশটা হচ্ছে ধর, এই অংশটা ধর হচ্ছে ভারত, এই অংশটা ধর ভারত। ওকে, আর এই অংশটা ধর হচ্ছে আমেরিকা, এই অংশটা, এই অংশটা ধর আমেরিকা। আর এই অংশটা ধর হচ্ছে নেপাল। ঠিক আছে, আর আমাদের একটা জিনিস মনে রাখবি যে আমাদের আকাশেতে এরকম কিছু স্যাটেলাইট রয়েছে, তাই না, কিছু স্যাটেলাইট রয়েছে। তো প্রতিটা দেশেরই স্যাটেলাইট থাকে, ঠিক আছে, প্রতিটা দেশেরই স্যাটেলাইট রয়েছে। ধর এই হচ্ছে আমাদের ভারতের স্যাটেলাইট। এবার একজন ধর তোদের মধ্যে কে আছে এখানে, ধর সনাতন, আর হচ্ছে ধর ধর মৌসুমী, আর হচ্ছে হাসিবা। ধর এখানে মৌসুমী বসে আছে ইন্ডিয়াতে, আর এই জায়গায় হচ্ছে হাসিবা বসে আছে। ওকে, এই জায়গাতে আমেরিকাতে। দুজনের মধ্যে দুজনের একটা করে ফোন রয়েছে, ফোনে কমিউনিকেট করবে। তাহলে কিভাবে কমিউনিকেশনটা হয়, দেখ কিভাবে কমিউনিকেশন হচ্ছে। হ্যাঁ, কি বলছিস? WN কি WAN ইয়েস, ওয়ান এর মাধ্যমেই হচ্ছে। ওকে, দেখ কিভাবে হচ্ছে। দেখ এই যে ফোন রয়েছে, তুই কোন ফোনে, তুই কোন টাওয়ারের আন্ডারে রয়েছিস, তুই যে টাওয়ারের আন্ডারে রয়েছিস সেই টাওয়ার, ইয়েস, সেই টাওয়ারে আগে ডেটা যাবে, সেই টাওয়ার থেকে স্যাটেলাইট। এবার এই স্যাটেলাইট থেকে কিভাবে এই স্যাটেলাইটে যাবে, তখন অন্য আর একটা দেশের স্যাটেলাইটকে ইউজ করতে হবে। ওকে, সেই দেশের স্যাটেলাইট থেকে এই স্যাটেলাইট, এই স্যাটেলাইট থেকে এখানে টাওয়ার, এই টাওয়ারের সঙ্গে হয়তো ধর আমেরিকাতে এই টাওয়ারের সঙ্গে ধর, এই টাওয়ারের সঙ্গে ধর তুই নেই, ধর আরেকটা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের আন্ডারে তুই রয়েছিস। তখন কি হচ্ছে না, ওই এই টাওয়ারটা আবার কি হচ্ছে, স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ নেই। তখন কি হবে না, এই স্যাটেলাইটকে বলবে, সরি এই টাওয়ারকে বলবে ডেটাটা একে দিয়ে দিতে, তখন এর কাছে ডেটাটা আসবে। তো বুঝতেই পারছি কিভাবে হচ্ছে। তো এটা হচ্ছে, এটা গোটা মানে সমস্ত দুনিয়াতে যত কম্পিউটার রয়েছে, যত এই তোর ইয়ে রয়েছে, তোর স্যাটেলাইট রয়েছে, যত টাওয়ার রয়েছে, সবগুলোকে একসঙ্গে নিয়ে যে গোটা যে নেটওয়ার্ক, সেটাকে আমরা বলছি বিশাল বড় নেটওয়ার্ক, সেটাকে আমরা বলছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, তো এইভাবে কমিউনিকেশনটা হয়। ওকে, তো যখনই ধর, এবার ধর এটা হচ্ছে মৌসুমী একটা জায়গা থেকে ধর ট্রেনে করে যাচ্ছিল, ট্রেনে করে যেতে যেতে আর একটা টাওয়ারের আন্ডারে চলে আসছে। ওকে, তো যখন যেতে যেতে তো টাওয়ার, তখন কি কানেকশন ব্রেক হয়ে যায়? ব্রেক হয় কখন না, এর মধ্যে যদি বিশাল একটা ডিস্টেন্স থাকে, তার মাঝখানেতে কোনো টাওয়ার নেই, সেই জায়গাতে কিন্তু ব্রেক হয়ে যাবে। তো যখনই তুই আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে যাচ্ছিস, তো এর আওতা হচ্ছে এতখানটি, আর এর এরিয়া হচ্ছে এতখানটি। তো যখনই এর মধ্যে থাকবি, এও কিন্তু তোর মোবাইল নাম্বারটাকে স্টোর করে রেখে দেবে, এর মোবাইল নাম্বারটাকে স্টোর করে দেবে। ওকে, যে এও কিন্তু কমিউনিকেশন করে। তখনই কি হচ্ছে, এখান থেকে কানেকশনটা কেটে গিয়ে এই জায়গাতে কানেকশনটা তৈরি হয়ে যাবে। ওকে, তো এইভাবে কমিউনিকেশনটা হয়, এটাকে আমরা বলছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এইভাবে আমরা কমিউনিকেশন করি। এবার ধর স্যাটেলাইট আমি যদি ইউজ করতে থাকি, সেই জন্য কি, যখনই আমরা বিদেশে কল করতে যাব, ওই স্যাটেলাইট ইউজ হয়ে থাকে বলে আমাদের কস্টটা কিন্তু বেশি হয়।
কিন্তু তুই ধর এখান থেকে ভুবনেশ্বরে কাউকে কল করবি, ওকে, তো ভুবনেশ্বরে কাউকে কল করবি, তো এখান থেকে তো স্যাটেলাইট থেকে ডাইরেক্ট এখান থেকে স্যাটেলাইট থেকে মানে আরেকটা স্যাটেলাইট, এই সরি স্যাটেলাইট বলছি, আরেকটা টাওয়ার থেকে সেই টাওয়ার থেকে অন্য টাওয়ার, এইভাবে তো কমিউনিকেশন হয়ে যেতে পারে। স্যাটেলাইটকে আমি ইউজ করবোই না, ওকে। তো এই স্যাটেলাইটটা কি একটুখানি বলে দিই এই জায়গাটায়। ধর আমরা যখন স্যাটেলাইট আমরা উত্তোলন করি, ধর পৃথিবী তো নিজের পৃথিবী ঘুরছে, ওকে। তো ধর পৃথিবী ধর থ্রি ডি ডিজাইন, ওকে, আমার কাছে এখন নেই থ্রি ডি। ধর এরকম ধর পৃথিবী ঘুরছে এইভাবে, হ্যাঁ, নিজে পৃথিবী ঘুরে, তো আবার সূর্যের চাঁদ হয়েও ঘরে, পৃথিবী এইভাবে ঘুরছে। তো ধর স্যাটেলাইটটা এইরকম জায়গাতে, স্যাটেলাইটটা এই জায়গাটা ইন্ডিয়া, এই জায়গাটা স্যাটেলাইটটা পাঠানো হয়েছে, এই জায়গাটা ধর স্যাটেলাইটটা রয়েছে। তো এই যদি ঘুরে, তাহলে স্যাটেলাইটটা কিভাবে ওই জায়গাতেই থাকে। তো আমরা জানি যে যে কোনো বস্তু তার মানে অভিকর্ষীয় টানে এর চারদিকে ঘুরতে থাকবে, চাঁদ যেমন ঘুরছে পৃথিবীর চারধারে। তো চাঁদ হচ্ছে একটা বড় বলতে পারি স্যাটেলাইট, চাঁদকে আমরা বিশাল বড় এটা স্যাটেলাইট হিসেবে কাজে আসতে পারে। তো কিছুদিন পরেই দেখবে যে চাঁদেতে আমরা যন্ত্রপাতি ফিট করে দিয়েছি যেখান থেকে সমস্ত কমিউনিকেশন হচ্ছে। আর পূর্ণিমার সময় ইন্টারনেট প্রচন্ড ফাস্ট, আর অমাবস্যায় ইন্টারনেট থাকবে না। তো এরকম হতে চলেছে। তো অমাবস্যায় থাকবে না নয়, অমাবস্যায় যে ছোট ছোট যে স্যাটেলাইট গুলো আছে সেইগুলোকে আমরা ইউজ করব। আর যখন পূর্ণিমার চাঁদ আসবে তখন দেখবে স্যাটেলাইটটা আমাদের একদম সামনাসামনি থাকবে, আমরা তখন প্রচুর ডাউনলোড আপলোড এইসব করতে পারবো, ইন্টারনেট প্রচন্ড ফাস্ট, এটা হয়ে যাবে। হ্যাঁ, তো যখনই কোনো একটা স্যাটেলাইট আমরা ভারতের মধ্যে থেকে পাঠাচ্ছি, এমন একটা দূরত্বে রাখবো যে পৃথিবী যেই স্পিডে নিজে ঘুরছে সেই স্পিডেই যেন সেও ঘুরে, তাহলে ভারতের ওপরই সারাক্ষণ থাকবে। এবার স্যাটেলাইটটা যদি একটু উপরের দিকে উঠে যায়, তাহলে কি হবে, স্যাটেলাইটটা হচ্ছে খুব ধীরে ধীরে যাবে, কিন্তু পৃথিবী প্রচন্ড স্পিডে ঘুরবে। তো আমাদের স্যাটেলাইটটা কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানে পালিয়ে যাবে। আবার যদি একটু আগে মানে ছেড়ে দিই স্যাটেলাইটটাকে পৃথিবী থেকে, মানে যে অরবিটে ছাড়ার কথা কক্ষপথে তার থেকে একটু আগে যদি ছেড়ে দিই, তাহলে কি হবে না, প্রচন্ড স্পিডে ঘুরবে পৃথিবীর থেকে, তাহলে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ পালিয়ে যাবে আমাদের স্যাটেলাইট। তো এমন একটা দূরত্বে রাখতে হবে, এমন একটা অরবিট যে পৃথিবী যেই স্পিডে ঘুরছে সেই স্পিডেই যেন ঘুরে। চাঁদকে যদি আমরা সরাতে পারি, চাঁদটাকে ধরো ইন্ডিয়ার কাছে নিয়ে এসে, আর একটা পৃথিবী যেই স্পিডে ঘুরছে সেই অরবিটের মানে পার্টিকুলার সেই অরবিটে যদি আমি চাঁদটাকে ছেড়ে দিই, তাহলে চাঁদ সারা লাইফ ইন্ডিয়ার ওপরেই সারাক্ষণ থাকতো। কিন্তু সেটা পসিবল নয়। তো আমরা কি করি, স্যাটেলাইটকে দিয়ে এইসব করি। তো সেই রকম স্যাটেলাইটকে আমরা ছাড়ি। এই কিছুদিন আগেই ভারত থেকে একটা স্যাটেলাইট যাচ্ছিল, সে কি করেছে, যে স্যাটেলাইটটা বয়ে নিয়ে যায় না সেই যন্ত্রটা, সে একটু বেশি মানে সে কি করেছে, না খুলে তাকে কি করেছে আরো উঁচুতে নিয়ে পালিয়ে গেছে। তো আমাদের স্যাটেলাইট তো কিছুক্ষণের মধ্যেই তো ওটা পাকিস্তানে চলে যাবে, সেই জন্য আমরা সেটাকে আবার ধ্বংস করে দিলাম স্যাটেলাইটটা, যাতে অন্য কেউ আমাদের টেকনোলজিটা না ইউজ করতে পারে। তো এইভাবে আমরা স্যাটেলাইটটাকে রাখি। আর স্যাটেলাইটের খরচা প্রচুর, তো সেই জন্য যত স্যাটেলাইটের থ্রু দিয়ে যদি কল হয়, তখন হচ্ছে আমাদের সেই কল চার্জটা বেশি হয়ে যায়। আর যদি আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেট, একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট, তখন টাওয়ার টু টাওয়ারই কমিউনিকেশন হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের বেশি খরচা হয় না আর কি, টাওয়ারের সঙ্গে টাওয়ারের কমিউনিকেশনে বেশি খরচা হয় না। এইভাবে আমরা কমিউনিকেট করতে পারি। ওকে, তো ইন্টারনেট হচ্ছে গোটা ওয়ার্ল্ড জুড়ে যে কমিউনিকেশন সিস্টেম, সেটাকে আমরা বলছি ইন্টারনেট। আমরা পরে আরো